রাত 12টার দিকে সজীব কল দিয়ে বলল, আমি তোমাদের বাসায় ছাদে দাঁড়িয়ে আছি। 2 দিন পর তোমার বিয়ে হবে, তাই শেষ দেখা করতে চাই। প্লিজ একটু আসবে? বললাম, তুমি কি পাগল নাকি? সারাদিন মোবাইল বন্ধ কেন তোমার? আর তোমাকে না কতবার করে বলেছি রাতের বেলা গাছ বেয়ে ছাদে আসবে না। আজকেই তো শেষ। কাল বাদে পরশু তোমার বিয়ে হয়ে যাবে, আর তুমি হবে বৃষ্টি বেগম। তখন তো তুমি বললেও শুনবো না। আর তো আসবো না। ঠিক আছে, তুমি থাকো। আমি দেখি সবাই ঘুমিয়ে পড়েছে কিনা। যদি সবাই ঘুমিয়ে যায় তাহলে হয়তো আসতে পারবো। ঠিক আছে, আসো তাড়াতাড়ি। গতকাল আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্রপক্ষে এসে আংটি পরিয়ে গেছে। সে কথা নিয়ে রাতে ওর সাথে বিতর্ক শুরু হয়েছে, তাই সারাদিন মোবাইল বন্ধ করে রেখেছে। আপনাদের আরেকটু পরিষ্কার করে বোঝানোর জন্য গতকালের ঘটনা জানানো দরকার। সন্ধ্যাবেলা বাবা যখন বলল যে ঘণ্টাখানিক পরে পাত্রপক্ষ দেখতে আসবে আমাকে, তখন খুব অবাক হয়ে গেলাম। কিছু বলার সুযোগ পেলাম না। সেই মুহূর্তে বিছানায় বসে সজীবকে কল দিলাম বারবার, কিন্তু রিসিভ করে নাই। প্রায় 20 মিনিট পরে কল দিল। আমি তাকে এক প্রকার রাগ দেখিয়ে বললাম, কি হয়েছে তোমার? কল রিসিভ করো না কেন? সজীব বলল, আমি একটা মেয়েকে নিয়ে একটু হাসপাতালে এসেছি। মেয়েটা 7 মাসের গর্ভবতী অবস্থায় তার স্বামী পেটে লাথি মেরেছে, আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে মেয়েটির প্রথম মা হওয়ার স্বপ্ন। মেয়েটা হাসপাতালে আছে, তাই আমি সেখানে এসেছি। সন্ধ্যাবেলা তুমি এতবার কল করেছো, কিন্তু আমি বুঝতে পারিনি, না হলে রিসিভ করতাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল সজীব। আমি তেমন কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। শুধু বললাম, আমার বাসায় মেহমান এসেছে। আমি এখন কি করব সজীব? মেহমান এসেছে খুব ভালো কথা। তাদের সেবা যত্ন করা তোমার এবং তোমার পরিবারের দায়িত্ব। সজীব, এরা আমাকে দেখতে এসেছে মানে কি বুঝতে পারছো? আমার বিয়ে ঠিক হচ্ছে। কি বলো এসব? চিন্তা করিও না, সব কিছু ঠিক হয়ে যাবে, আর তুমি শুধু আমার হবে। তোমার এই সিরিয়াস মুহূর্তে ফাজলামো করার অভ্যাসটা আমৃত্যু ধরে থাকবে। অসহ্য লাগছে কিন্তু খুব। কি করতে হবে আমাকে? আমি কিছু বলতে যাব, তখনই দরজা খুলে মা বাবা দুজনেই একসাথে রুমের মধ্যে প্রবেশ করলো। আমি মোবাইল কেটে দিয়ে দুহাত পিছনে রেখে তাদের প্রতি তাকিয়ে রইলাম। বাবার চোখ ভর্তি রাগের চিহ্ন ফুটে উঠেছে। রাগটা সম্পূর্ণ আমার জন্য সৃষ্টি হয়েছে তা ভালো করে বুঝতে পারছি, কারণ বাসায় মেহমান এসেছে। ঘন্টা খানেক পেরিয়ে গেছে, কিন্তু আমাকে বারবার তৈরি হতে বলার পরও আমি পাত্রপক্ষের সামনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি না। গিয়ে কী লাভ হবে সেটাই জানি না। আমি তো সজীব ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, তাই শুধু শুধু কেন তাদের সামনে যাব? বাবা বলল, তুমি এখনও তৈরি হওনি কেন? কি সমস্যা তোমার? আমি মাথা নিচু করে বললাম, বাবা, আমি তোমার পছন্দ করা এই ছেলেকে বিয়ে করতে পারবো না। এই প্রথম বাবা আমার গালে চড় দিয়ে বলল, প্রেম ভালোবাসা সবার জীবনে থাকে, কিন্তু বাস্তবতা মেনে নিয়ে তারপর বিয়ে করতে হয়, না হলে সারা জীবন আফসোস করতে হবে। তুমি একটা ভুল সিদ্ধান্তকে আঁকড়ে ধরে ভবিষ্যতে চলতে যাবে, আর আমরা মা বাবা সেটা মেনে নেব? আমি গালে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে রইলাম। তিনিও চোখের ইশারা করে কিছু একটা বোঝাতে চাচ্ছেন, যার স্পষ্টতা বুঝিয়ে দিচ্ছে, তোর বাবার সাথে তর্ক করিস না, যা বলে তাই মেনে নে, তাহলে ভালো হবে তোর। নিজের অনিচ্ছা সত্ত্বেও পাত্রপক্ষের সামনে গিয়ে বসতে হয়েছে এবং তাদের করা প্রশ্নের জবাব দিতে হয়েছে। তাদের সামনে বসিয়ে দু চোখ জলে পরিপূর্ণ হয়ে গেল। আমি খুব কষ্টে সে চোখের জল নিয়ন্ত্রণ করেছি, কিন্তু যখনই ছেলের মা আমার হাতটা ধরে আঙ্গুলে আংটি পরিয়ে দিল, তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে গেল। মাসখানেক আগে একদিন সজীব একটা আংটি পরিয়ে দিয়েছিল, যদিও সেটা সস্তা দামের, তবু তার সেই আংটি পরানোর মধ্যে ছিল অসীম সংখ্যক ভালোবাসা। কিন্তু আমি তখন ওর সেই আংটি খুলে আমি ফেলে দিয়েছিলাম আর বলেছিলাম, আমি এভাবে কেন পরব? তুমি আমাকে সবার সামনে এসে পরিয়ে দেবে। চারিদিকে অনেকে বসে থাকবে, সবার মুখে থাকবে মিষ্টি, আর আমি তখন লজ্জায় মাথা নিচু করে বসে থাকব। সজীব বলেছিল, জানি না সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কিনা, কিন্তু এমন হতে পারে যে সত্যি সত্যি ঠিক এইভাবেই অন্য কেউ তোমাকে আংটি পরিয়ে তা নিজের করে নেবে। এই বিষয় নিয়ে ওর সাথে অনেক রাগারাগি করেছি তখন, কিন্তু আজকে হঠাৎ সেই কথা মনে হচ্ছে। সে কি জানে আজকে আমি অন্য কারোর সঙ্গে বিয়ের জন্য আবদ্ধ হওয়ার এক ধাপ এগিয়ে যাচ্ছি? মাত্র 3 দিন পরে শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। মেহমান সবাই কথাবার্তা শেষ করে একটু আগে চলে গেছে। আমি এখনও সেই সাজে বিছানায় শুয়ে আছি। দরজা বন্ধ করে দিয়ে আমার ছোট বোন আমার রুমের টেবিলে বসে বই পড়ছে। সজীবের কাছে আবারও কল দিলাম বারবার, কিন্তু রিসিভ করে নাই। মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল, কিন্তু কল রিসিভ করার আগেই কেটে গেছে।
অন্ধকারে বালিশ হাতড়ে মোবাইল বের করে দেখি সজীব কল দিয়েছে, কিন্তু এখন বাজে রাত 12:56। আমি কল ব্যাক করলাম। রিসিভ করে বলল, জেগে আছো? ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো, তাই আর দ্বিতীয় কল করিনি। হাসপাতাল থেকে একটু আগে বাসায় আসলাম মাত্র। তুমি অনেকবার কল দিয়েছো কিন্তু পাও নাই। সরি বৃষ্টি। আমি যদিও ঘুমের মধ্যে অচেতন, তবু আস্তে করে বললাম, রাতে কিছু খাওয়া হয়েছে? হ্যাঁ, মেসে রান্না হয়তো শফিক রেখে দিয়েছিল, তাই খেলাম একটু আগে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, 3 দিন পরে আগামী শুক্রবার বিয়ে। মাঝরাতে ঢং করো না বৃষ্টি, এমনিতেই বিকেলতে খুব টেনশনে ক্লান্ত হয়ে গেলাম। আমি সত্যি বলছি, তোমাকে তো অনেকবার আমি বলেছিলাম যে হুট করে বিয়ে হবে আমার, কিন্তু তুমি রাজি হয়ে গেলে কেন? আমি তো রাজি নই এখনও, কিন্তু আমার জীবনের ব্যাপারে তাদের অধিকার আছে, তাই মা বাবা সব সিদ্ধান্ত নিয়েছে। আর আমি কিছু করতে পারবা সুজীব? যদি পারো তাহলে এই জীবনে আর কান্না করব না, না হলে সারা জীবন না পাওয়ার বেদনায় ডুবিয়ে যাব আমি। চলে যাবে আমার সাথে? কিভাবে? গোপনে পালিয়ে যাবার কথা বলছো? হ্যাঁ বৃষ্টি, আমি পারবো না। কেন? এটা কিভাবে সম্ভব? এসব কথা ভাবতে গেলে তো আমার গা শিউরে ওঠে। না না, পারবো না সজীব। ঠিক আছে, তাহলে ভালো থেকো সব সময়। সজীব কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দিল। বারংবার চেষ্টা করেও আর সংযোগ দিতে পারি নাই। রাতের ঘুম আজকের মতো হারিয়ে গেল। বহু চেষ্টা করেও ঘুম ফিরিয়ে আনতে পারলাম না। সজীব এই বছর ডিগ্রি কমপ্লিট করেছে। খালিশপুরের মহসিন কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করেছে। চাকরি করার জন্য বিভিন্ন জায়গা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনও তেমন কিছু হয়নি। আমি বারবার বলেছি যে ঢাকা গিয়ে ভালো করে চেষ্টা করো, কিন্তু সে তা না করে খুলনাতে পড়ে আছে। টিউশনি করে দিন পার হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু চাকরির কোনো খবর নেই। পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কল দিয়েও সজীবের সাথে কথা বলতে পারি নাই। নাম্বার বন্ধ, কিভাবে কথা বলবো? সজীবের মেস আমি চিনি, কিন্তু বাসা থেকে তো বের হতে পারি না, তাহলে কিভাবে খবর নেব? সন্ধ্যাবেলা মা আমার কাছে এসে বলল, তোর কি কি পছন্দ সেগুলো আগামীকাল কিনতে হবে। তোর বাবা বলেছেন যা যা দরকার সব কিছু যেন কিনে নিতে পারো, তাই আমিও সঙ্গে যাব। আমার কিছু কেনার ইচ্ছে নেই মা, তোমরা যেভাবে সাজিয়ে আমাকে পাঠাবে সেইভাবেই শ্বশুরবাড়ি চলে যাব। রাগ করে আছিস কেন? এসব মন থেকে আস্তে আস্তে মুছে ফেলে দে মা। আবেগ নিয়ে কিন্তু কখনো সুখী হওয়া যায় না, তাই মাঝে মাঝে বুদ্ধি দিয়ে সুখ জয় করতে হয়। আমি চুপচাপ। এখন যাচ্ছি তাহলে ছাদে দেখা করতে। আস্তে আস্তে দরজা খুলে বের হলাম। আমার পাশে আমার ছোট বোন ঘুমিয়েছিল, কিন্তু সে হয়তো টের পায়নি। মা বাবা রুমে বাতি বন্ধ, তাই বুঝতে পারছি তারাও ঘুমিয়ে গেছে, এবং মনের মধ্যে সাহস এলো। কোনো রকমের শব্দ ব্যতীত দরজা খুলে সিঁড়ি দিয়ে উপর উঠতে লাগলাম। ছাদে গিয়ে দাঁড়াতে দেখি সজীব দক্ষিণ পাশ থেকে বেরিয়ে এলো আর আমার সামনে এসে দাঁড়ালো। চাঁদ আকাশে মোটামুটি আলো ছড়িয়ে রেখেছে। তাছাড়া খোলা আকাশের নিচে অন্ধকারেও মানুষের আকৃতি বোঝা যায়, শুধু স্পষ্ট নয়। বললাম, কেমন আছো? অনেক ভালো। তুমি? অনেক ভালো। কিভাবে থাকলে? বাদ দাও এসব কথা। বিয়েটা সত্যি সত্যি হচ্ছে, তাই না বৃষ্টি? হ্যাঁ। এবার সজীব আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে নিল। অন্ধকারে তার চোখে পানি। আগে বুঝতে পারিনি, কিন্তু এখন কথা বলতে গিয়ে বুঝতে পারছি। আমি আমার হাত দিয়ে পেছন থেকে ওর শার্ট খামচে ধরে রাখলাম। আমার চোখেও পানি এসে গেছে। সারাদিন কান্না করেছি বলে আসতে একটু দেরি হয়ে গেছে। সজীব বলল, মাত্র কয়েক ঘন্টার মধ্যে তোমার আমার স্বপ্নগুলো হারিয়ে গেল। চাইলেও কোনোদিন এভাবে দেখা হবে না। হয়তো মাঝরাতে বড্ড ক্লান্ত মনে ইচ্ছে করবে, মন চাইবে তোমার কাছে ছুটে গিয়ে কথা বলতে, কিন্তু উপায় নেই, নিরুপায়। আমি আমার মা বাবার কথা যদি না ভাবতাম তবে তোমার হাত ধরে চলে যেতাম, কিন্তু কেমন যেন খুব স্বার্থপর মনে হচ্ছে নিজেকে। তোমার সাথে চলে গেলে মা বাবা কষ্ট পাবে, আর মা বাবা পছন্দের ছেলে বিয়ে করলে তোমার সাথে বেইমানি হচ্ছে। এই জীবনে এমন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে মেয়েরা কী সিদ্ধান্ত নেয় জানি না। তোমার যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে তার নাম রাখবে তারুণ্য তানজিব, আর মেয়ে হলে তার নাম দেবে স্নিগ্ধা মেহজাবিন। হঠাৎ করে দেখলাম পাশের বিল্ডিংয়ের ছাদে কেউ একজন অন্ধকারে সিগারেট খাচ্ছে আর হাঁটছে। আমি সজীবকে বললাম, আমি তাহলে যাই। সজীব আমাকে ছেড়ে দিয়ে বলল, আবার কখন দেখা? একটু থেমে বলল, ওহ হো, আর তো কখনো হবে না। ভালো থেকো সব সময়। সজীব খুব দ্রুত পূর্ব পাশে ছাদের সঙ্গে ঘেঁষে থাকা বড় গাছটির দিকে এগিয়ে গেল। তারপর সাবধানে পদার্পণ করে সেই অন্ধকারে আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে নিচে নেমে আসলাম।
বিছানায় শুয়ে ছটফট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। খুব ইচ্ছে ছিল সেই গর্ভবতী মহিলার কথা জিজ্ঞেস করে দেখি সে কেমন আছে, তার স্বামী কেন তাকে লাথি মেরেছে, স্বামী স্ত্রীর মাঝে লাথি কেন মারবে, নাকি স্ত্রী হতে গেলে স্বামীর লাথি খেতে হবে। পরদিন সকালবেলা দেখি মোবাইলে সজীবের নাম্বার থেকে একটা মেসেজটি রাতেই করা হয়েছে, কিন্তু আমি তখন খেয়াল করিনি বলে হয়তো দেখতে পারিনি। মেসেজটা ছিল, তোমার হাতের এনগেজমেন্টের আংটি খুব সুন্দর লাগছে, যদিও দেখতে পারিনি কিন্তু তোমার হাত ধরে অনুভব করতে পেরেছি, আর অনুভব করে বুঝতে পারছি যে সেদিনের সেই সস্তা দামের আংটির চেয়ে এটা অনেক দামি, আর আমার সেই আংটির চেয়ে এই আংটির ক্ষমতা অনেক বেশি, যে কিনা দুটো মানুষের স্বপ্ন ভেঙে দিতে পারে। বিয়ের সকল ব্যবস্থা করা হয়েছে একটা কমিউনিটি সেন্টারে, সেখানেই সকল আত্মীয় স্বজনরা যাবে। আমি বিউটি পার্লারে গেলাম বউ সাজার জন্য, যদিও আমার বোন ও বান্ধবীরা বাসা সাজাতে চেয়েছিল কিন্তু মা রাজি হননি। পার্লারে বসে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। রাতের আধারে সেই দেখা করে যাবার পর সজীবের সঙ্গে আর কথা হয়নি। নাম্বার বন্ধ করে কোথায় পড়ে আছে কে জানে। মনে হচ্ছে আরেকটাবার দেখা করতে পারলে খুব ভালো হতো। এখনও আমাকে সাজানো শুরু হয়নি। আমি আমার বান্ধবী সালমাকে বললাম, আমি একটু সজীবের সঙ্গে দেখা করতে চাই, তোরা যেভাবেই হোক এদিক সামলে রাখবি, আমি আধা ঘন্টার মধ্যে আবার ফিরে আসবো, চিন্তা করিস না। আমার ছোট বোন বলল, আপু তুমি যদি পালিয়ে যাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, যদি পালিয়ে যেতাম তাহলে সেদিন রাতটা ছিল যথেষ্ট। ছোট বোন চুপ করে রইল। সজীবের বিষয়ে সে অনেক কিছু জানে, আমার চেয়ে 2 বছরের ছোট, কিন্তু দুজনে খুব ফ্রি হয়ে কথা বলতাম। আরেকটা বান্ধবী হাবিবার বোরকা পরে বের হয়ে গেলাম রাস্তায়। রিক্সা নিয়ে সরাসরি চললাম সজীবের মেসের দিকে। সালমার কাছ থেকে 100 টাকা নিয়ে এসেছি রিক্সা ভাড়ার জন্য। মেসের মধ্যে মেয়ে মানুষ প্রবেশ নিষিদ্ধ, তাই কিভাবে কি করব ভেবে পাচ্ছিলাম না। কিন্তু রিক্সা থেকে নেমেই ভালো লাগলো, কারণ মেসের সামনে সজীবের রুমমেট শফিক দাঁড়িয়ে আছে। শফিক আমাকে আগে থেকে চিনত, অনেকবার তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমাকে প্রথমে চিনতে পারেনি, পরে যখন সে চিনতে পেরেছে তখন বলল, কেমন আছেন? বেশি ভালো নাই ভাই। তোমার সজীব ভাই কোথায়, তাকে একটু ডেকে দেবে, খুব জরুরি। ভাবি, সজীব ভাই তো চলে গেছে, আর আপনার নাকি আজকে বিয়ে, তাহলে এখানে কেন? চলে গেছে মানে কোথায় গেছে? ঢাকা চলে গেছে। আজকে সকালে মেসে সবার সাথে বিদায় নিয়ে সব কিছু গুছিয়ে চলে গেছে। তবে নেবার মধ্যে বই খাতা আর কাপড় চোপড় নিয়ে গেছে, আর বাকি সব কিছু মেসে যিনি রান্না করে তাকে দিয়ে গেছে। ওর কোনো নাম্বার দিয়ে গেছে? না ভাবি, তবে ভাই মনে হয় জানতো আপনি তার সাথে দেখা করতে আসবেন, তাই আপনার জন্য সে একটা চিঠি রেখে গেছে। কোথায় সে চিঠি? আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। ঠিক আছে। শফিক মেসের মধ্যে চলে গেল, আর তখন আমার মোবাইলে মায়ের নাম্বার দিয়ে কল এলো। আমি রিসিভ করব কি না সেটা ভাবতে ভাবতে শেষের দিকে রিসিভ করলাম। মা বলল, বৃষ্টি তুই কোথায়? আমি মাত্র পার্লারে এসে দেখি তুই নেই। তোর বাবা ঠিকই বলেছিল যে শেষ মুহূর্তে তুই একটা গন্ডগোল করবি। ঠিকই বলছো মা, মনে করো আমি পালিয়ে গেছি, তাই এখন তোমরা কি করবে সেটা ঠিক করো। কি বলছিস এসব? আমি কোনো জবাব না দিয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম, আর শফিক ছেলেটা মেস থেকে বের হবার জন্য অপেক্ষা করতে লাগলাম। বৃষ্টি, এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষের জীবনে শ্রেষ্ঠ কিছু মুহূর্ত আছে, যেগুলো একান্ত কষ্টের মাঝেও মনে করলে আলাদা শান্তি অনুভব করা যায়। হয়তো সুখ কি সে একটা মানুষ সারা জীবন ধরে সেটা খুঁজে বেড়াবে ঠিকই, কিন্তু নিজের মনকে প্রশ্ন করে আজ কেন এমন হলো? হয়তো উত্তর আসবে, সৃষ্টিকর্তা সব কিছু আমাদের হাতে ছেড়ে দেননি। কিছু কিছু কঠিন বাস্তবতা তার নিজের কাছে রেখেছেন, যাতে আমরা উপলব্ধি করতে পারি সৃষ্টিকর্তা হচ্ছেন বড় ক্ষমতাসীন। তোমার সাথে কাটানো সময়গুলো হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো বহু বছর পরে গভীর রাতে মনে করলেও আলাদা একটা প্রশান্তি আসবে মনে। এই জীবনের শেষ জ্যোৎস্নার রাতেও তোমার প্রতীক্ষায় কাটবে আমার সময়, কারণ ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর তুমি যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না বৃষ্টি। কারোর জন্য একবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনো ধ্বংস করা যায় না। সেজন্য সব কিছুই সয়ে যেতে হয় শুধু নীরবে। কিছুই করার থাকে না, কিছু বলার থাকে না। হয়তো আর কখনো দেখা হবে না। ভৈরব নদীর তীরে সবুজ ঘাসের উপর আর একসাথে বসে কাটানো হবে না সময়। রোটারি স্কুলের মাঠের কোণে দাঁড়িয়ে শামসুল কাকার চটপটি খাওয়ানোর দিনগুলো আজ হারিয়ে গেল।
তুমি চাইলে আর কখনো আমাকে কল দিয়ে বলতে পারবে না, সজীব, আমার বাসার সামনে জলপাইয়ের গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি এক্ষুনি এসে কিনে দাও। আমিও আর তোমাকে বলতে পারবো না আজকে আমাদের মেসে রান্না হচ্ছে না, তাই সবাই হোটেলে খেতে হবে। তুমি কি আমার জন্য খিচুড়ি রান্না করে দেবে? তোমাকে 10 টাকার বাদাম কিনে দেব। এইসব অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে তোমার আমার এই ক্ষুদ্র জীবনের পথ চলায়। ভেবেছিলাম এই জীবন দিয়ে সৃষ্টি হবে অনেক বড় উপন্যাসের চিত্ররূপ, কিন্তু ভাবিনি কখনো এই জীবনের গল্প লিখতে গিয়ে হঠাৎ কলমের কালি ফুরিয়ে যাবে। যাই হোক, জানি না আমার এই চিঠি তোমার হাতে কখনো যাবে কি না। তোমার সাথে আমার ভালোবাসার বিশ্বাস দিয়ে ধারণা হচ্ছে তুমি আসবে। ভাবলাম যেহেতু তুমি আসবে কিন্তু আমি থাকবো না, তাই তোমার জন্য এই চিঠি লিখে গেলাম। ইতি, তোমার সজীব। গত 4 বছরের মধ্যে এই চিঠি 1000 বার পড়েছি, কিন্তু তবুও পড়তে ইচ্ছে করে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। 4 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও সজীবের সাথে দেখা হয়নি আমার। সজীবের গ্রামের বাড়ি ছিল বাগেরহাট জেলার মধ্যে, কিন্তু অত বড় জেলার মধ্যে তার বাসা ঠিক কোথায় সেটা জানা হয়নি। মাঝে মাঝে যখনই বাগেরহাটের কারোর সাথে দেখা হয় তখন তাকে সজীবের ছবি দেখাই, চিনতে পারে কিনা সেটা জিজ্ঞেস করি। সবাই প্রথমে মনোযোগ দিয়ে ছবিটা দেখেন, কিন্তু আমার মনের চাওয়া উত্তর কেউ দেয় না। সেদিন সজীবের চিঠি পড়ে আমি শফিকের কাছে বলেছিলাম, ভাই, আমাকে 1000 টাকা ধার দিতে পারবেন? আমি ঢাকা চলে যাব, কথা দিচ্ছি পরে ঠিক পরিশোধ করে দিব। শফিক ভাই সেদিন টাকা দিয়েছিল আর বলেছিল, দোয়া করি খুব তাড়াতাড়ি আপনাদের মিলন হোক, টাকা ফেরত দিতে হবে না। সজীব ভাইয়ের সঙ্গে দেখা হলে তাকে বলবেন, শফিক তাকে সারা জীবন মনে রাখবে। সেদিন রাতেই বাসে উঠে ঢাকা শহরে চলে এসেছি। আমার ছোট কাকার সঙ্গে আমাদের যোগাযোগ নিয়ে প্রায় 21 বছর। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে তিনিও বাবার কাছে মৃত। ছোট কাকার নাম্বার ছিল আমার কাছে। বাবার সঙ্গে রাগারাগি ঠিকই, তবে আমি মাঝে মাঝে কথা বলতাম, কিন্তু সেটা খুব সীমিত সময়ের জন্য, আর মাসে একবার বা 2 মাসে একবার। ঢাকায় নেমে কাকার কাছে কল দিয়ে বলেছিলাম, কাকা, আমি ঢাকা এসেছি। তখন সে গাবতলী থেকে কাকা নিয়ে এসেছে তার কাছে। আমার থাকার জন্য আর কোনো সমস্যা রইল না। কাকার কাছে জানতে পারি যে সেদিন রাত্রে পাত্রপক্ষ নাকি আমার ছোট বোনকে তাদের পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে গেছে। বিয়ের পরে ছোট বোন আমার সাথে যোগাযোগ করে কথা বলতো, কিন্তু মা বাবা আর কোনোদিন আমার সাথে কথা বলেননি। ছোট বোনটার গতকাল একটা মেয়ে জন্মেছে, তাই আজকে আমরা সবাই খুলনা যাচ্ছি। হঠাৎ করে গতকাল বাবা কল করেছিল কাকার কাছে, তারপর বলল পরিবারের সবাইকে নিয়ে খুলনা শহরে চলে আয়। মেয়েটা আমার প্রায় মরে যাচ্ছিল। আমরা আল্লাহর কাছে বলেছিলাম, যদি আমার মেয়ে ও নাতি সুস্থ থাকে তাহলে আমি আর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব না। পৃথিবীতে এত সিদ্ধান্ত বা ওয়াদা থাকতে আমি আল্লাহর কাছে এটা কেন বলেছি জানো? কারণ সেদিন জুম্মার সময় মসজিদে হুজুর বলছিল যে আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নাকি অনেক বড় পাপ। আমরা সবাই খুব আনন্দের সঙ্গে খুলনা রওনা হয়ে গেলাম। অফিস থেকে 5 দিনের ছুটি নিয়েছি। 2 বছর ধরে আমি চাকরি করি। কাকার এক পরিচিত লোকের মাধ্যমে চাকরিটা পাওয়া। গাবতলী বাস টার্মিনালে ইগল ক্লাসিক পরিবহনের কাউন্টারে বসে আছি। বাস ছাড়ার এখনও প্রায় আধা ঘন্টা বাকি আছে। রাস্তা জ্যাম হতে পারে, তাই আগে থেকে বের হলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে রাস্তার কোথাও জ্যাম পড়েনি। হুট করে কাকা এসে বলল, কিরে, চুপচাপ বসে আছিস কেন? অনেক দিন পরে খুলনা যাচ্ছি। এতদিন পরে সেই স্থান কত পরিবর্তন হয়ে গেছে, তাই না কাকা? তোর তো 4 বছর হয়েছে মাত্র, আর আমি তো তুই আমার কাছে আসার আগে ছিলাম 21 বছর, আর তুই আসার পরে আরও 4 বছর হলো, মোট 25 বছর হয়ে গেছে আমার। সময় কত দ্রুত পেরিয়ে যায় কাকা। মনে হচ্ছে এই সেদিন আমি কত হাঁটাহাঁটি করেছি বাসার ছাদে। তবে সত্যি বলতে জীবন কিন্তু খুবই ছোট। তবে তোর আর আমার জীবনের গল্পটা একই। কিভাবে কাকা? তুমি যাকে ভালোবেসে বিয়ে করে আজ এতটা বছর দূরে আছো, সে কিন্তু তোমার সাথে আছে, অথচ আমি যার জন্য সব কিছু ছাড়লাম সেই তাকে আজও খুঁজে পেলাম না। জানি না সেও কি আমার জন্য অপেক্ষা করে কিনা, নাকি সব কিছু ভুলে গিয়ে সে নতুন করে জীবন সাজিয়ে নিয়েছে। বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে সে কি খুব সুখে আছে? সেদিন থেকে আজ পর্যন্ত সজীবের নাম্বার বন্ধ হয়ে আছে। আমি আমার নাম্বার আজও পরিবর্তন করি নাই, কারণ কোনো এক গভীর রাতে যদি সজীব তার নিজেকে খুব একাকী অনুভব করে, আর তখন যদি যে কোনো একটা নাম্বার দিয়ে কল করে, তাই সেই অপেক্ষায় আছি। হতেও পারে। একটা কাজ কর বৃষ্টি, ভাইজান তো আমাদের সঙ্গে রাগ ভুলে গেছে, তাই এবার তুইও একটা বিয়ে করে ফেল। তা কি হয় কাকা? সেটাই যদি করতাম তাহলে কেন মা বাবার মনে কষ্ট দিলাম? কেন নিজে এতটা বছর তাদের থেকে দূরে রইলাম কাকা?
দেখ, এমন যদি হয় হঠাৎ করে একদিন সে ছেলের সঙ্গে তোর দেখা হলো, তখন সে সন্তানের পিতা হয়ে নিত্য সকাল সন্ধ্যা অফিস করে অবসরে স্ত্রী সন্তান নিয়ে আনন্দে থাকে। যেদিন বেতন পায় সেদিন সে মার্কেটে গিয়ে স্ত্রীর জন্য পছন্দ করে পোশাক কেনে। এসব দেখলে কি করবি জানি না। আচ্ছা বাদ দে, মন খারাপ করিস না। বাস ছেড়ে দেবার সময় হয়ে গেছে, আমি বরং 2 লিটার পানি নিয়ে আসি। কাকার বলা শেষে কিছু কথা মনটা খারাপ করে দিল। সত্যি সত্যি কি সজীব বিয়ে করে ফেলেছে? আমি কি তার জন্য শুধু শুধু অপেক্ষা করছি? হঠাৎ করে মোবাইলের শব্দে চমকে উঠলাম। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে, তাই একটু সময় নিয়ে শেষ মুহূর্তে রিসিভ করলাম। বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সবসময় শুধু টিভি দেখতে, তাই একদিন ঠাট্টা করে বলেছিলাম 2-3 বছর পরে তোমার চোখে চশমা পড়তে হবে। কিন্তু সত্যি সত্যি 4 বছর পরে আজকে তোমার চোখে চশমা দেখে অবাক হলাম। তবে সঙ্গে সঙ্গে সেই দিনের কথা মনে পড়ে গেল। বলেছিলাম তোমার সকল স্মৃতিই মনে থাকবে। আমি বিস্মিত হয়ে বললাম, সজীব, চিনতে পারছো তাহলে? যদি তোমাকে ভুলে থাকার মতো কোনো কাজ তুমি করতে, তাহলে ভুলে যেতে চেষ্টা করতাম। কিন্তু যে তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে মনে পড়ে, সেই তোমাকে এত সহজে কিভাবে ভুলবো? মনে প্রাণে বিশ্বাস করতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। আজও বিশ্বাস করি। কিন্তু ভেবেছিলাম হয়তো বিয়ে করে চলে গেছো অনেক দূরে। কিন্তু আজ তোমাকে দেখে ধারণা পরিবর্তন হয়ে গেল। তুমি কোথায়? তোমার আশেপাশে। আমি প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম, সামনে আসো প্লিজ, পেছনে তাকাও। হঠাৎ মনে হচ্ছে শব্দটা মোবাইলে নয়, বরং পেছন থেকে আসছে। ঘাড় ফিরিয়ে দেখি সজীব দাঁড়িয়ে আছে। সে মানুষটা দাঁড়িয়ে আছে যার সাথে সারা জীবন থাকবো বলে আমি আশায় বেঁধে রেখেছি বাসা। কাকা এসে সজীবকে দেখে অবাক হয়ে গেল। সেও বিশ্বাস করতে পারছে না। সব কিছু যখন কাকতালীয়ভাবে ঘটে যায়, তখন সেটা কারো বিশ্বাস হবার কথা নয়। জীবনে সকলের যদি এমন কাকতালীয় ঘটনা ঘটতো, তাহলে তো কত সুন্দর হতো জীবন। প্রিয়জন হারানোর বেদনায় যিনি কান্না করছেন অনবরত, সে যদি হুট করে দেখে তার সেই প্রিয়জন তার সামনে দাঁড়িয়ে আছে, আহা, কত সুন্দর একটা জীবন। কিন্তু সত্যি সত্যি কি জীবন এমন? বাসের ভেতরে সজীব আর আমি পাশাপাশি বসে আছি। কাকা আরেকটা টিকিটের ব্যবস্থা করে আমি আর সজীবকে একসাথে বসতে দিয়েছে। সজীবকে নিয়ে যাবার বিষয় তিনি বললেন, আমরা দুজন যদি মাফ পাই তাহলে সজীবও পাবে। সজীব আমার পাশে বসে ননস্টপ বকবক করছে, কিন্তু আমি চুপচাপ। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না, শুধু তার কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করতে ইচ্ছে করছে। কিন্তু সজীবের বকবকানি একদম সহ্য হচ্ছে না। মন চাচ্ছে এক ধমক দিয়ে চুপ করতে বলি। ইস, তখন তার মুখটা খুব অসহায় হয়ে যাবে, তাই না?